আপনি ভাবছেন হাতে দুদিন ছুটি আছে, উইকেন্ড ছুটি, ভাবছেন কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। আপনি যদি ভালোবাসেন ইতিহাস, স্থাপত্য আর যদি অজানাকে জানার প্রবল ইচ্ছা থাকে, তাহলে চলে আসুন টেরাকোটা পোড়ামাটির জেলা বাঁকুড়ার বিষ্ণুপুরে। পরিবার নিয়ে ঘুরে যান এই মল্ল রাজবংশের জায়গা মল্লভূমে, অর্থাৎ বিষ্ণুপুরে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো আজকে আমরা যাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর ভ্রমণ করতে। তো এখন বাজে 5টা 58। তো আমরা মশাগ্রাম লোকাল ধরবো। এখানে ডানকুনি স্টেশন থেকে 6টা 10-এ আসে ট্রেনটা, মানে হাওড়া থেকে ছাড়ে 5টা 45। এখানে আসবে 6টা 10-এ, আর মশাগ্রাম পৌঁছাবে 7টা 25-এ। আর মশাগ্রাম থেকে বাঁকুড়া লোকাল ধরবো, ওখানে 8টা 5-এ আছে মশাগ্রাম লোকাল। তো আমাদের ট্রেনে যাওয়া মানে প্ল্যানটা ছিল না, ছিল বাসে যাওয়া। তো এখানে WTC বাসে আমরা বুক করেছিলাম এসপ্ল্যানেড থেকে, এসপ্ল্যানেড বিষ্ণুপুর WTC, যেটা 6টা থেকে ছাড়ে। তো আমরা উঠতাম ডানকুনি থেকে। তো পরশু দিন WTC থেকে কল এলো যে বাসটা ক্যান্সেল হয়ে গেছে। তারপর আমরা প্ল্যান চেঞ্জ করি, তখন আমরা এই ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। চলুন, এখন বেজে গেছে 5টা 59। দেখি কখন ট্রেন আসবে। আর এখন ঝিরঝির বৃষ্টি পড়ছে, বর্ষাকাল তো। বাজে 8টা 15। তো আমরা ডানকুনি থেকে হাওড়া মশাগ্রাম লোকাল তো পাইনি 6টা 10-এ। তো 6টা 33-এ ডানকুনি থেকে হাওড়া বর্ধমান পথ ঢুকে, সেইটা ঢুকলো 6টা 40-এ। তো সেই ট্রেনটা এলো মশাগ্রামে এলো 8টা 10-এ। তো আমরা কোনো রকমে উঠে পড়েছি এই মশাগ্রাম বাঁকুড়া মেমুতে। ভাগ্যক্রমে পেয়ে গেছি। আর জিনিসটা দেখিয়ে দিই। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান, তাহলে একটা উপায় হলো আমার মতো করে আসা। হাওড়া থেকে বর্ধমান কড লোকাল ধরে আপনারা চলে আসুন মশাগ্রামে। মশাগ্রাম থেকে বাঁকুড়া লোকাল ধরে যেতে পারেন বাঁকুড়ায়। এছাড়া হাওড়া থেকে অনেক ট্রেন আছে যেগুলো খড়গপুর হয়ে আসে, বাঁকুড়া বা বিষ্ণুপুরে যায়। সেই সব ট্রেনের টাইম টেবিল বা নামগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। এছাড়া যদি বাসে করে আসতে চান, তাহলে এসপ্ল্যানেড বা ধর্মতলা থেকে প্রচুর সরকারি বা বেসরকারি বাস আছে। আপনারা যে কোনো বাসের সিট বুক করে যেতে পারেন বাঁকুড়া বা বিষ্ণুপুরে। চলে এলাম, এখন নাম বেলবনি। বেশ ভালোই যাত্রা হচ্ছে। 8টা 10-15 মশাগ্রাম থেকে ট্রেনটা ছেড়েছিল, এখনো বাঁকুড়া পৌঁছায়নি, এখনো শুনতে পেলেন, ছেড়ে দিল। বেশ প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু দারুণ একদম। মাঝে মাঝে ধান ক্ষেত, আবার মাঝে মাঝে শালমহুলার জঙ্গল, দেখতে দেখতে কিন্তু ভালোই কাটছে। এমনি বোরিং ফিল অনুভব হচ্ছে না। ট্রেনটা ভালোই ভিড় ছিল, এখন একটু ফাঁকা আছে। চলে এসে বিকনা স্টেশন। দেখতে পাচ্ছি এই বিকনা স্টেশনের পরেই বাঁকুড়া জাংশন, এরপরই এখন ছেড়ে দিল। চলে এলাম আমি, এখন বাঁকুড়া স্টেশনে। 11টা 15 ঢোকার টাইম ছিল, এখন বাজছে 11টা 30। 11টা 30-এ ঢুকে গেলাম বাঁকুড়া স্টেশনে। এই লাইনটি প্রথমবার এলাম। আমরা আসতাম, যারা কলকাতা থেকে আসে তো ম্যাক্সিমাম তা হাওড়া থেকে ট্রেন ধরে, রূপসী বাংলা বা আরণ্যক এক্সপ্রেস, যাই হোক দক্ষিণ পূর্ব রেলওয়ে দিয়ে আসে। তো আপনারা যখন কলকাতা থেকে আসবেন, তো মেন এই বাঁকুড়ায় আসতে হবে। যারা বাঁকুড়া ঘুরবেন, তো বাঁকুড়া থেকে যেতে পারেন। আর যদি বিষ্ণুপুর যান, তো ওইখানে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে যেতে হবে। বিষ্ণুপুরে 1 ঘন্টা রাস্তা বাঁকুড়া বিষ্ণুপুর বাসে। তো ওখানে বাসে করে যেতে পারেন। আর যদি কেউ ডাইরেক্ট বিষ্ণুপুর আসেন, তো WTC SBTST তো প্রচুর বাস আছে, ডাইরেক্ট বিষ্ণুপুরে চলে যাবেন। এছাড়া
বাঁকুড়াও বাস আছে, এসপ্ল্যানেড থেকে আছে, করুণাময়ী থেকে আছে, আপনারা দেখে নেবেন যারা আছে বাসে আসবেন। এই প্রথম হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, শুধু 15 মিনিট লেট হলো, বাদ বাকি হচ্ছে ভালোই এসেছে, খারাপ আসেনি। বাঁকুড়া স্টেশন থেকে বাইরে এসে একটা ক্যাব বুক করে নিলাম আমরা বিষ্ণুপুর যাওয়ার জন্য। এখন আমরা বিষ্ণুপুর যাচ্ছি, এই বিষ্ণুপুর যাচ্ছি, একটা ক্যাব বুক করলাম। আমরা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের সামনে নেমে পড়ি। জাস্ট 45 মিনিট লাগলো বাঁকুড়া থেকে বিষ্ণুপুরে আসতে। তো নেমে পড়লাম হচ্ছে সামনেই হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, যা সেটা 45 মিনিট লাগলো। এখন একটা হোটেল কিংবা লজ খুঁজি থাকার জন্য, তারপর খুব খিদে পেয়েছে, খেতে তো হবে। সে কখন খেয়েছি, ব্রেকফাস্টও করিনি, ট্রেনে যা খাবার হচ্ছে তাই খেয়েছি, ট্রেনে যা উঠেছে টুকটাক কিছু খেয়েছি। আমরা বিষ্ণুপুর পৌরসভার পান্থনিবাস লজের একটা রুম বুক করেছিলাম। তো আমাদের রুম নন এসি রুম ছিল, 3 বেডরুম ছিল, পড়েছিল এক রাতের জন্য মাত্র 1000 টাকা করে। তবে এটা নন সিজনের রেট, সিজনে থাকলে একটু দাম ওঠানামা করতে পারে। আপনারা দাম দর করে তবে রুম বুক করবেন। আর যদি আমরা এসি নিতাম তাহলে 1000 টাকার সাথে 500 টাকা অ্যাড হতো। আর এই বিষ্ণুপুর পান্থনিবাস লজের রুমটা ছিল একদম বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের ধারেই, মানে বাস স্ট্যান্ড থেকে আমাদের লজে আসতে হেঁটে 1 মিনিট লাগে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে বাস স্ট্যান্ডটা কতটা কাছে। দুপুর 2টো বেজে গিয়েছিল, আমরা কোনো রকমে রেস্ট নিয়ে লজে আমরা বেরিয়ে পড়লাম দুপুরে খাবার খেতে। চলে এলাম বিষ্ণুপুর হোটেলে, এখানেই আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম। আমরা খেয়েছিলাম ভেজ থালি, খাবার দাবার খুব ভালো ছিল, পুরো ঘরোয়া খাবার, খুবই সুস্বাদু ছিল খাবার। আমরা এই বিষ্ণুপুর পৌর পান্থনিবাস লজ আছে, এখানে এসে উঠেছি। এখানে আমি, বাবা, মা হচ্ছে থাকবো, মানে 3 বেডরুম। রুমটা দেখাবো চলুন, মানে খুব বড় রুমই দিয়েছে, তা 1000 টাকা করে নিয়েছে, এক রাত থাকবো যেহেতু। আর এইটা হচ্ছে পৌর পান্থনিবাস লজ। আর এইদিকে হচ্ছে অনেক লজ আছে, দেখুন মল্লভূম লজ আছে, এদিকে হচ্ছে লজ মেঘামোল্লার আছে। আর এই সামনে দিকে গেলে হচ্ছে সোজা হচ্ছে বাস স্ট্যান্ড আছে। আমাদের রুমটা বেশ বড়ই ছিল, 2টো পাখা ছিল, 2টো বেডরুম ছিল, বেশ ভালোই ছিল। বাথরুমও ছিল, বাথরুমে কোমোড ছিল, এমনি শাওয়ার জল সবই ছিল, এমনকি গিজারও ছিল, যদিও গিজারের কোনো প্রয়োজন হয়নি। আর আমরা এসিও নিয়ে নিই, এসির কোনো প্রয়োজনও হয়নি। রাত্রেবেলা বেশ মনোরম হাওয়া ছিল। আর এই জানলা থেকে খুলেই দেখুন পুরো বাস স্ট্যান্ডের ভিউ, দারুণ লাগছিল। মানে কি না বাস ছাড়ে এখান থেকে, বেশ বড়ই বাস স্ট্যান্ড। এখন একটা টোটো রিজার্ভ করে নিলাম। তো এখানে টোটোর হচ্ছে নিয়ম হচ্ছে ঘন্টায় 200 টাকা করে লাগবে। তো এখন বিষ্ণুপুরে লোকাল সাইট সিইং ঘুরতে যাচ্ছি। তাহলে ব্যাপারটা আপনাদের একটু গুছিয়ে বলে দিই। আপনারা যদি বিষ্ণুপুরে লোকাল সাইট সিইং করতে চান তাহলে 2 রকম ভাবে ঘুরতে পারেন। 2 ঘন্টা এরা প্যাকেজ ট্যুর করায়, মানে টোটোওয়ালারা যা দেখাবে এরা 10 থেকে 12টা স্পট ঘোরায়। সে 2 ঘন্টায় যা ঘোরাবে তাই আপনাদের দেখতে হবে। ন্যায় হচ্ছে 300 থেকে 400 টাকা, একটু দরদাম করে নেবেন। আর একটা হয় আপনি যত কোটি স্পট ঘুরুন, ওরা নেবে ঘন্টায় 200 টাকা করে। তো এইটা হচ্ছে লালগড় পার্ক। তো লালগড় পার্কটা একটা বিশাল, দেখছি এটা পার্কের মতো এলাকা জুড়ে আছে। তো কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছিল, পুরো কাদা হয়ে গেছে, বেশ ভালোই লাগলো। আর সাজানো গোছানো আছে। তো ঢুকতে হচ্ছে 10 টাকা করে টিকিট নিল। আর আমার পেছনেই দেখছেন একটা মহাদেব বসে আছে, ওখানে সেইখানে যাই, মহাদেবকে প্রণাম করে আবার চলে যাবো। এমনি এই পার্কটা যা দেখলাম হচ্ছে বেশি কিছু দেখার কিছু নেই, জাস্ট হচ্ছে ফুল দিয়ে সব সাজানো গোছানো আছে, জাস্ট একটা পার্কের মতো।
এখন আমরা চলে এসেছি বিষ্ণুপুর সাব সার্কেলে আর্কোলজিক্যাল অফ ইন্ডিয়া অফিস ক্যাম্পাসে। এখানে দুটো মন্দির অবস্থিত, এক হচ্ছে রাধা মাধব মন্দির আর হচ্ছে কালাচাঁদ মন্দির। আর এই রাধা মাধব মন্দিরটি গেট থেকে ঢুকি জাস্ট বাঁ দিকে অবস্থিত। এটি একটি অষ্টাদশ শতাব্দীর একটি হিন্দু মন্দির। 1737 সালে মল্লরাজা বীরসিংহ দেবের স্ত্রী চূড়ামণি দেবী এটি তৈরি করেছিলেন। রাধা অর্থাৎ দেবী রাধা আর মাধব অর্থাৎ ভগবান কৃষ্ণের মন্দির এটি। যদিও বর্তমানে গর্ভগৃহে কোনো সক্রিয় মূর্তি নেই। প্রধানত ল্যাটেরাইট পাথর দিয়ে মন্দিরটি নির্মিত। আর বাইরের দেওয়ালগুলিতে অজস্র দেবদেবীর মূর্তি এবং জটিল ফুলের নকশা খোদাই করা আছে। ক্যাম্পাসটা অজস্র সুন্দর সুন্দর ফুল এবং গাছপালা দিয়ে সুসজ্জিত, এবং সামনে দিয়ে কিছুটা হেঁটে গেলেই দেখতে পাওয়া যাবে কালাচাঁদ মন্দির। এই মন্দিরটি তৈরি করেছিলেন মল্লরাজ রঘুনাথ সিংহ এবং এটিও ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের সামনেই ছিল নাটমঞ্চ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই অফিস ক্যাম্পাসের ঠিক বিপরীতেই আছে এই রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরটি মল্লরাজা কৃষ্ণ সিংহের আমলে নির্মিত হয়েছিল। এই সাইনবোর্ডটা হচ্ছে দেখতে পাচ্ছেন, তো হচ্ছে এখানে লেখা আছে, এইদিকে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, এইদিকে আছে রাধা গোবিন্দ মন্দির, যেখান থেকে আমি এক্ষুনি হচ্ছে বেরিয়ে আসলাম, ওটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। আর এই দিকটা হচ্ছে দেখে আসলাম রাধা মাধব টেম্পেল আছে। এই দেখুন সব হচ্ছে তীরচিহ্ন দিয়ে হচ্ছে লেখা আছে, এই দেখুন। আর এই রাধা মাধব টেম্পেলের পিছন দিকে আছে যে কালাচাঁদ মন্দির, যেটা হচ্ছে দেখে আসলাম। এখন চলে এলাম নন্দলাল মন্দিরে। এইটাই হচ্ছে পোড়ামাটির হাট। পোড়ামাটির হাটের ভেতর দিয়ে এখন হচ্ছে হাঁটছি। তো এখানে আমরা আবার হচ্ছে সন্ধ্যেবেলা আবার আসবো, সবকিছু দেখে সামনে আমরা এই মন্দিরটার দিকে হচ্ছে এগিয়ে যাচ্ছি। এই দেখুন সব মন্দিরগুলোই হচ্ছে সব টেরাকোটা, সব পোড়ামাটি দিয়ে সব কাজ করা। আগেকার সব মল্ল রাজারা যখন ছিলেন এখানে সব মন্দির সব প্রতিষ্ঠা করে গেছেন। তো মন্দিরের ভেতরে আসলে মূর্তি বিগ্রহ নেই, সব আর নেই, সব মনে হয় সব নিয়ে চলে গেছে বা চুরি হয়ে গেছে, কোনো কিছু একটা হয়েছে। এইটাই হচ্ছে পোড়ামাটির হাট, ওইটা দেখতে পাচ্ছেন। এখানেই হচ্ছে পোড়ামাটির হাট বসে ঠিক বিকালবেলায়। আমরা বিকালবেলা আবার আসবো ওখানে। এখন সব মন্দির, সব দর্শনীয় স্থানগুলো দেখে আবার ওই পোড়ামাটির হাটে যাব। জোর মন্দির বা জোড়া মন্দির, তিনটে মন্দিরকে একত্রে বলা হয়। 1726 সালে মল্লরাজা গোপাল সিং এটি নির্মাণ করেন। এখন চলে এলাম আমরা মা ছিন্নমস্তা মন্দিরে। এটি দলমাদল কামান ছিন্নমস্তা মন্দিরের জাস্ট পাশেই অবস্থিত। পেটা লোহার তৈরি, যা মারাঠা আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করার জন্য মল্ল শাসকরা এটি নির্মাণ করেছিলেন। কামানটি লম্বা হচ্ছে 4.25 মিটার লম্বা আর মুখের ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার। এটি একটি ঐতিহাসিক মন্দির বলতে পারেন। নাম রাসমঞ্চ। মল্লরাজা বীর হাম্বির সময় এটি নির্মাণ হয়েছিল। মল্ল রাজারা সারা বিষ্ণুপুর জুড়ে অজস্র মন্দির নির্মাণ করেছিলেন। তারা রাধা কৃষ্ণের উপাসক ছিলেন। প্রায় 108টা মন্দির আছে। তাদের মধ্যে কয়েকটা মন্দির এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত করা আছে। রাস পূর্ণিমার দিন তারা এই 108টা মন্দিরের সমস্ত মূর্তিগুলোকে তারা এই রাসমঞ্চে নিয়ে আসতো। তারপর সেখানে পুজো করা হতো। আর এই রাসমঞ্চে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। আমরা টিকিট কেটেছিলাম জনপ্রতি 20 টাকা করে। তবে এটা অনলাইনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। আপনারা ওই রাসমঞ্চে ক্যাম্পাসেও কাটতে পারেন, সেখানেও স্ক্যানার আছে, আপনারা অনলাইনে কাটতে পারেন। এছাড়া অফলাইনেও কাটতে পারেন। অফলাইনে টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা করে। আমি আর্কিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এখন হচ্ছে রাসমঞ্চ দেখে এলাম। এই রাসমঞ্চ ঠিক পেছনেই আছে হচ্ছে এই গোশালাটা। এই গোশালার ভেতরে খুব দারুণ লাগছিল, কিন্তু দেখলাম অজস্র গরু আছে, গরুর ছানা পোনা আছে, বাছুর আছে, তাদের খাবার জায়গা আছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। গোশালার বাইরে একটা ছোট্ট চায়ের দোকান আছে। আমরা সেই চায়ের দোকান থেকে আমরা 3 জনে চা খেয়ে নিলাম। কাকা চাটা খুব সুন্দর বানিয়েছিল, বেশ টেস্টি হয়েছিল খেতে।
এখন দাঁড়িয়ে আছি এই লাল বাঁধে। কিছুক্ষণ আগে আছে রাসমঞ্চ, তারপর পেছনে আছে গোশালা দেখে এলাম। এখন আছি আমরা লাল বাঁধে। এটি একটি মানুষের হাতে তৈরি রিজার্ভার। মল্লরাজা বীর সিং এটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই রিজার্ভারটি সেই সময়কার পানীয় জল সরবরাহের জন্য ব্যবহার করা হতো। এটা হচ্ছে গুম ঘর। গুম মানে হচ্ছে হারানো বা হচ্ছে লুকানো, আর ঘর মানে হচ্ছে বাসস্থান। মল্লরাজারা এই গুম ঘরটাকে তারা নির্যাতন কক্ষ, লুকানো আর মৃত্যুদণ্ড কার্যকর হিসাবে তারা এই গুমঘরটাকে ব্যবহার করত। তারা যুদ্ধ অপরাধীদের আর বিশ্বাসঘাতকদের তারা জ্যান্ত গুমঘরের ছাদ থেকে নিচে ফেলে দিত, তারপর তারা সেখানেই মারা যেত। চলে এলাম শ্যামরাই মন্দিরে। এটি মল্লরাজা বীর সিং এর পুত্র রঘুনাথ সিং প্রতিষ্ঠা করেছিলেন। আর একটা কথা বলে দিই, এই রাসমঞ্চে যে টিকিটটা কেটেছিলেন আপনারা, অনলাইনে হোক অফলাইনে হোক, সেই টিকিটটা কিন্তু যত্ন করে রাখবেন। আপনারা সেই টিকিটে 3টে মন্দির দেখতে পারবেন। এক হচ্ছে রাসমঞ্চ, যেটা দেখে নিয়েছেন, তারপর দেখবেন শ্যামরাই মন্দির, তারপর দেখবেন জোড় বাংলা মন্দির, যেটা এর পরে আছে। তাই টিকিটটা যত্ন করে রাখবেন। চলে এলাম জোড় বাংলা মন্দিরে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মল্লরাজা রঘুনাথ সিং। জোড় মানে জোড়া, তাই দেখতে পাচ্ছেন দুটো মন্দির একসাথে জোড়া আছে, তাই নাম হচ্ছে জোড় বাংলা মন্দির। মল্লরাজাদের শাসনকালে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এখানে। শোনা যায় মল্লরাজারা খুব অত্যাচারী ছিলেন, তাই সেই অত্যাচারী থেকে বাঁচার জন্য ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে বিষ্ণুর অবতার হয়ে এখানে পাঠিয়েছিলেন। মল্লরাজা গোপাল সিং এই শ্রী শ্রী চৈতন্য জিউ মন্দির নির্মাণ করেছিলেন, কিন্তু মন্দিরটি এখানে ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে, যা খুব খারাপ লেগেছে আমার। মল্লরাজা শ্রী শ্রী চৈতন্য সিং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, রাধে শ্যাম মন্দির। তাহলে বুঝতেই পারছেন, রাধা মানে হচ্ছে দেবী রাধা আর শ্যাম মানে কৃষ্ণ। এই কৃষ্ণ রাধার উপাসক ছিলেন মল্লরাজারা। আর এই একমাত্র এই মন্দিরই আছে ঠাকুরের মূর্তি আছে, শ্রী শ্রী চৈতন্য দেবের মূর্তি আছে আর রাধা কৃষ্ণের মূর্তি আছে। এটি মৃন্ময়ী মাতার মন্দির, যা একটি প্রাচীন হিন্দু মন্দির। এখানে দেবী দুর্গাকে পূজা করা হয়। মন্দিরটি মল্লরাজা জগৎ মল্ল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে বাংলার প্রাচীনতম দুর্গাপূজা উদযাপিত হয়, যা প্রায় 1000-এরও বেশি সময় ধরে উদযাপন হয়ে আসছে। মৃন্ময়ী মানে মাটি বা কাদা মাটি, কারণ মূল প্রতিমাটি গঙ্গার মাটি দিয়ে তৈরি। আর এই মৃন্ময়ী মাতা বা দেবী দুর্গাকেই মল্ল রাজারা রাজবংশের রক্ষাকর্ত্রী দেবী হিসাবে মানতেন। আর এই মৃন্ময়ী মাতার মন্দিরটি বিষ্ণুপুরের পুরনো রাজবাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। আমি এই মৃন্ময়ী মাতার মন্দিরের দেবী দুর্গার ফটো তুলতে পারিনি, কারণ এখানে মূর্তির ছবি তোলা নিষিদ্ধ। এটাই হচ্ছে বিষ্ণুপুরের সেই পুরনো রাজবাড়ি, যা ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে। রাজবাড়িটার মধ্যেই ছিল হাওয়া মহল, ঠিক আছে। এদিকেও আছে পেছন দিকে এদিকেও আছে একটা হাওয়া মহল টোটাল এখন আছে, কিন্তু ধ্বংস অবস্থায়। ওদিকে একটা আছে, ওদিকে পেছন দিকে একটা ঝোপ হয়ে গেছে, না নিয়ে যেতাম, ঠিক আছে। আর এর পাশেই আছে রানীমার পুকুরটা, 7তলা পুকুর, 7তলা মানে 7টা গভীর, 7তলা গভীর আছে। সামনেই দেখা যাচ্ছে লালজি মন্দির, যা একটি বিখ্যাত হিন্দু মন্দির, যা ভগবান কৃষ্ণ এবং রাধাকে উৎসর্গ করে। এটি মল্লরাজা দ্বিতীয় বীর সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। আর আমরা যে একটি পার্কের মধ্য দিয়ে যাচ্ছি, এই পার্কটির নাম হচ্ছে মহারাজা বীর হাম্বি। তার নাম অনুসারেই এর পার্কটি নামকরণ করা হয়েছে। আর এই পার্কটি মেরামতের জন্য আমাদের কাছ থেকে 10 টাকা টিকিট নিয়েছে। আর এই টিকিটের সঙ্গে মন্দিরে ঢোকার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে গেটওয়ে অফ ওল্ড ফোর্ট, অর্থাৎ দুর্গের দরজা বলতে পারেন। আগেকার দিনে যখন মল্লরাজাদের দুর্গের বাইরে থেকে যদি কেউ ঢুকতো, তখন এই দরজা দিয়ে হচ্ছে ঢুকতো।
আর এই দুই দিকেই হচ্ছে দরজা আছে দেখছেন, আর দরজার বাইরে অনেক ফুটো আছে দেখছেন, ছিদ্র। সেনাবাহিনীরা ওই ফুটো দিয়ে হচ্ছে নজর রাখতো বাইরের লোকেদের। যখনই তারা কোনো মানুষদের ওপর সন্দেহ প্রকাশ করতো যারা বাইরে থেকে আসছে, তখনই তারা অস্ত্র প্রয়োগ করত। আর সেই সময়কার দিনে দুই দিকের দরজার মাঝখান দিয়ে একটা খাল ছিল, সেই প্রথম দরজা দিয়ে প্রবেশ করতো, তারপরে খাল পেরিয়ে তারপরে দ্বিতীয় দরজায় প্রবেশ করে তবে দুর্গে প্রবেশ করার অনুমতি মিলত। এখনকার যুগে যদিও খালের কোনো অবশিষ্ট নেই, খালের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তার দুই দিকে তোরণ বা দরজাকে যুক্ত করে। মল্ল রাজাদের শাসনকালে ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মিত রথ এটি। এটি হলো মদন মোহন মন্দির। মল্ল রাজা দুর্জন সিং এটি নির্মাণ করেছিলেন। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে মদন মোহন রূপে পূজা অর্চনা করা হলেও বর্তমানে কোনো পূজা করা হয় না। মন্দিরটির পেছনেই আছে একটা বড় গাছ। বড় গাছের গুড়ির দিকে তাকালে দেখবেন যে একটা গণেশের মুখবয়ব দেখা যাচ্ছে। ওইটা কিন্তু কৃত্রিম ভাবে কেউ তৈরি করেনি, কাকতালীয় ভাবে গাছের গুড়িরই অংশ ওটা। বিকেল থেকে সন্ধে হয়ে এলো, চলে এলাম আমরা উমা সিল্ক সেন্টারে। এখানে সিল্কের কাপড় কিভাবে তৈরি হয় তা দেখলাম আমরা। সিল্ক সেন্টারের একজন কর্মী সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আর ওনাদের বাড়ির ভিতরেই একটা দোকান আছে, সেখানে সিল্কের কাপড়ে অজস্র শাড়ি আছে। আপনারা যদি মনে করেন তাহলে কিনতে পারেন। এখন তো বাস স্ট্যান্ডে নামিয়ে দিল, প্রায় হচ্ছে 7টা বাজতে ছিল। তো বিষ্ণুপুরে যত কটা স্পট ছিল তো গুনে তো শেষ হলো না, অনেক কিছুই স্পট ঘুরলাম। প্রায় হচ্ছে পুরো লোকাল সাইট সিনগুলো ঘুরে ফেলেছি। ওই হচ্ছে পৌর পান্থনিবাস, ওখানে মানে আমাদের লজে হচ্ছে চলে যাবো। আর এটা হচ্ছে গোটা বাস স্ট্যান্ডটা। বাস স্ট্যান্ডে চলে এলাম। বাস স্ট্যান্ডে আমরা পেছনেই দেখতে পাচ্ছেন যে চপ ভাজছে। এই দুটো আলুর চপ আর মুড়ি নিয়ে দাম হচ্ছে 20 টাকা। 20 টাকা করে এখন হচ্ছে সন্ধ্যাবেলা খাবার খাচ্ছি। আবার হচ্ছে রাত্রে হচ্ছে রুটি খেয়ে নেবো। এখন প্রায় হচ্ছে 7:30 বাজছে। তো দেখতেই পাচ্ছেন নাইট ভিউ। এটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। দেখতে ভালো লাগছে কিন্তু দেখুন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। একটা বাস যাচ্ছে, একটা বাস ঢুকছে, এখানে বিভিন্ন জায়গায় এখানে হচ্ছে বাস ছাড়ে। পুরুলিয়া, দেখুন দীঘা, আবার ডাইরেক্ট ওই দিকে হচ্ছে কলকাতা বাস আছে। বিভিন্ন জায়গায় একদম বাস ছাড়ে। আজ একটু কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর আবার 9টায় হচ্ছে বেরিয়ে যাবো। এখানেই রুটি তরকা খেয়ে আসবো, একটা হালকা কিছু খাবো। কালকে সকালে আবার বেরিয়ে যাবো মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এই আবার বিষ্ণুপুর হোটেলে চলে এসেছি, যেখানে আমরা হচ্ছে দুপুরে খেয়েছিলাম। বাবা ওদিকে বসে আছে, মা এদিকে আছে। আমার এই বিষ্ণুপুরের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, এবং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কালকে আমরা চলে যাব বিষ্ণুপুর থেকে সোজা বাঁকুড়ার মুকুটমণিপুরে। তাই দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরিং রাজেশ।